এই যে মহারানী, আমার এগুলো ধুয়ে দাও। দেখো আমার হাতে তো কাজগুলো শেষ করে আমি জামা কাপড়গুলো ধুয়ে দেবো, কোনো সমস্যা নাই। এই শোনো, তোমার কাজ তুমি পরে করবে, আগে আমার এগুলো ধুবে তারপর তুমি কাজ করবে। আমি তো চুলায় রান্না বসাইছি, তার উপর ঘরটা অর্ধেক মোছা হয়েছে। আমি কাজগুলো সেরেই তোমাকে এগুলো ধুয়ে দিচ্ছি, বেশি টাইম লাগবে না। তোমাকে যখনই কোনো কাজের কথা বলে তোমার একটা না একটা অজুহাত লেগেই থাকে। এই একটা কাজ করলে তোমার কি হাত ক্ষয় হয়ে যাবে? হ্যাঁ, কি বলতেছো তুমি এগুলো? বাসায় সব কাজ তো আমিই করি, এত এত কাজ করি, আমি অজুহাত কেন দেখাতে যাব বলো? এই একদম চুপ, তোমার সাহস অনেক বাড়ছে না? আজকে ভাইয়া বাসা আসো, তোমার মজা আমি দেখাচ্ছি। শোনো ভাবি, ভাবি, ভাই যে যায় না এই মহিলাটা। বলো শুভ, কি ব্যাপার? আমি আপনাকে তো বলছি আমার লাঞ্চটা রেডি করে রাখতে, আমার লাঞ্চটা রেডি করছেন? আমার অফিস যাওয়ার সময় যাচ্ছে যে। ভাই তুমি 2 মিনিট দাঁড়াও, আমি লাঞ্চটা নিয়ে আসতেছি। কি এখন আমি লাঞ্চের জন্য এখানে আরো 2 মিনিট ওয়েট করব? আপনার কি মাথা ঠিক আছে? আমি আপনাকে বারবার বলছি সকালবেলা আমি অফিসে যাওয়ার সময় আমার লাঞ্চটা রেডি করে রাখতে। না, আপনাকে কোনো কথা বলে কোনো লাভই হচ্ছে না। ভাবি দেখুন, এইভাবে চললে না আমি আসলে পারতেছি না। আমার লাঞ্চের দিন না তাড়াতাড়ি, আমি অফিসে যাব। ঠিক আছে 2 মিনিট দাঁড়াও, আমি এখন নিয়ে আসতেছি। কি যে করে না। আরে দেখ, এতক্ষণ লাগে লাঞ্চটা নিয়ে আসতে। আজকে মনে হয় আমার কপালে লাঞ্চই নেই। চল সব। শুভ, লাঞ্চটা নিয়ে যাও। ছেলেটা লাঞ্চ নিল না, আজকে সারাদিন কি খাবে? ইস, আমি যদি আরেকটু আগে ওকে দিয়ে দিতাম। বৌমা, বৌমা। মা আমাকে ডাকছেন? হ্যাঁ, আমাকে 1 কাপ চা করে দাও তো। মা আমি চা বানিয়ে দিচ্ছি। আসলে কাপড় চোপড় ধুয়ে আমি রান্নাটা বসাইছি, তো রান্না হতে অল্প কিছুক্ষণ সময় লাগবে। রান্নার চুলা থেকে নামিয়ে আপনার চাটা বানিয়ে দিচ্ছি। কি তুমি আমাকে কি বোঝাতে চাও? হ্যাঁ, আমি সামান্য 1 কাপ চা চেয়েছি আর তুমি আমাকে কাজের অজুহাত দেখাও। যাও, চা দিতে হবে না, যাও বলছি। মা এত রাগ কেন করতেছেন? আমি তো শুধু খুলে বললাম, আর তেমন কিছু বলিনি। আচ্ছা আপনি রাগ করে না, ঠান্ডা মাথায় বসেন, আমি আপনাকে এখনই চা বানিয়ে দিচ্ছি। না, আমাকে চা করে দিতে হবে না। আজকে আমার ছেলে বাসায় আসুক, আজকে জন আসুক, আমি সব কিছু বলবো। তুমি আমাকে সামান্য একটা চায়ের জন্য অজুহাত দেখাও। আমি লক্ষ্য করে দেখেছি, শুধু চা না, আমি সব সময় দেখেছি তুমি আমাকে অ্যাভয়েড করেছো। আজকে জন আসুক, এর একটা বিহিত আমি করেই ছাড়ব। তুমি আমার চোখের সামনে থেকে যাও, যাও বলছি। আসুক আজকে আমার ছেলে, এর একটা বিহিত আমি করেই ছাড়ব। মা, তুমি তোমার বৌমাকে খুব ভালো করে বোঝাও, বুঝছো? কি আর বুঝাবো, ও কি বুঝ নেওয়ার মানুষ? হ্যাঁ, কি ব্যাপার মা, কি হয়েছে? কি নিয়ে আলোচনা করছো তুমি? কি আর হবে? হ্যাঁ, তোর বউ কি মেয়ে বিয়ে করে নিয়ে আসছিস? হ্যাঁ, আমাদের তো কোনো দামই দেয় না, পাত্তাই দেয় না। আরে তোর বউরে একটা কাজের কথা বললে হাজারো যুক্তি দাঁড় করায়। এখন একটা কথা বললে তখন করব, এখন না, ব্যস্ত আছি। কি করে? আরে তোর বউ এই সংসারে কি কাজ করে? সারাদিন তো মোবাইল টিপে, টিভি দেখে। আজকে 1 কাপ চা চেয়েছি, চাটা পর্যন্ত দিল না। তোর বউ কি বলে জানিস? বলে আপনি যান গিয়ে চা বানিয়ে খান, আমি পারবো না চা বানাতে, আমার হাত নষ্ট হয়ে যাবে, আমার গা নষ্ট হয়ে যাবে, কালার নাকি তার ডিসকালার হয়ে যাবে। এই বুড়ো বয়সে যদি আমার 1 কাপ চা বানিয়ে খেতে হয়, তাহলে আমার ছেলের বউ থেকে লাভ কি? হ্যাঁ, কি লাভ? হ্যাঁ ভাইয়া, মা একদম ঠিক কথাই বলতেছে। তোমার বউকে তো কোনো কাজের কথা কিচ্ছু বলাই যায় না। আজকে আমি অফিসে যাওয়ার সময় তোমার বউকে বললাম যে ভাবি আমার লাঞ্চটা একটু রেডি করে দিও। সে বললো আমি তোমার লাঞ্চ রেডি করতে পারবো না, তুমি বাইরে থেকে খাবার খেয়ে নিও। এটা কোনো কথা? আমি যদি বাইরে থেকে খাবার খাই আমার কি শরীরে কন্ডিশন ঠিক থাকবে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, তুমি তো কোনো সাধারণ মেয়ে বিয়ে করে আনোনি, তুমি তো হচ্ছে জমিদারের মেয়ে বিয়ে করে, তাই না? তো কোনো কাজই করতে পারবে না। তাকে আমি বললাম ভাবি আমার জামা কাপড়গুলো ধুয়ে দাও। সে বললো কি নিজে গিয়ে ধুয়ে নাও। কেন রে, আমার কয়েকটা জামা কাপড় ধুইলে তার কি হাতে ফোসকা পড়ে যাবে? হ্যাঁ, আর তাছাড়া আমি তো তার ননদ, তাই না? বাড়ির সব থেকে ছোট আমি, আমার কয়েকটা কাজ করে দিলে তাহলে তার কি এমন ক্ষতি হয়ে যাবে বলো তো? আমি সারাদিন পড়াশোনা করে নিজের স্টাডি নিয়ে বিজি থাকি, আমার কি এত কাজ করার সময় আছে? আমার জামা কাপড় ধুয়ে দেওয়া, আমার টুকটাক কাজ করে দেওয়া, তার তো এতটুকুই দায়িত্ব। সে সারাদিন কি করে? শুয়ে বসেই তো থাকে, তাই না? ও আচ্ছা, এই ব্যাপারটা হলো। তার মানে এক কথায় বলতে গেলে ও তোমাদের কারো কোনো কথাই শোনে না। বুঝতে পেরেছি। আর তোমরা যে অভিযোগগুলো করেছো নিশ্চয়ই তার নামে কোনো মিথ্যা কথা বলনি, যা করেছে তাই বলেছো। ঠিক আছে, তোমাদের সবার অভিযোগ আমি মাথায় নিলাম, আর এর একটা আমি উচিত বিচার করেছিলাম। আমি তোমাদের কথা দিচ্ছি।
যে মহারাজ, সারাদিন জমিদারের বিছানা পেয়ে আরাম করে। আরে বলি, এই সংসারের কাজ কাম কে করবে? আমি নাকি তোর মা এসে করে দিয়ে যাবে? রান্নাঘরে যে দেখি সব কাজ করে আছে। এই সংসারে যে থাকিস খাস, এই কাজগুলো কে করবে? হ্যাঁ বলি, কে করবে? মা, আমি খুব অসুস্থ, বিছানা থেকে উঠতে পারতেছি না। ও অসুস্থ, যখনই কাজ দেখিস না তখনই বাহানা শুরু হয়ে যায়। এদিকে ব্যথা করে, ওদিকে ব্যথা করে, জ্বর আসে, কত কি বাহানা দিবি। আসুক না আজকে ছেলে, হয় আজকে এই বাসায় তুই থাকবি, তা নাহলে আমি থাকবো। এর একটা হেস্ত নেস্ত আমি করেই ছাড়বো। মাহি, এই মাহি, মাহি, আরে কি ব্যাপার? বেচারি তো গা পুরো জ্বরে পুড়ে যাচ্ছে। মাহি, মাহি, অনেক হয়েছে, তোর বউয়ের অত্যাচার আমি অনেক সহ্য করেছি, আমি আর পারছি না। তোকে আগেও বলেছি, তুই তোর বউকে কিচ্ছু বলিসনি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, এই বাড়িতে হয় তোর বউ থাকবে, তা না হলে আমি থাকবো। আজ তোর একটা হেস্তনেস্ত করতেই হবে, এর বিচার তোর করতেই হবে। আরে মা, তুমি কাকে কি বলছো? তোমার এই ছেলেকে বলছো তার বউয়ের বিষয়ে? তোমার ছেলে তো বউ পাগল। তোমার ছেলে তোমার বউয়ের কোনো দোষ দেখতেই পায় না। তাকে তো কোনো কাজ করতে বলে তার গায়ে ফোসকা পড়ে যায়। তার তো সে তো তেলে বেগুনে জ্বলে ওঠে, তো নবাবজাদি, তাই না? হ্যাঁ, তুই একদম ঠিক কথাই বলেছিস মা। ভাইয়াকে এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই, কারণ ভাইয়া তো ভাবির আঁচলের নিচে নিচে ঘুরে। আমরা হাজারটা বললেও ভাইয়া বিশ্বাস করবে না। তার বউ যদি একটা মিথ্যা কথা বলে, সেটাও তার কাছে সত্যি মনে হবে। আর এই বাড়িতে আসার পর থেকে যে ভাবি কি সমস্ত করতেছে, সেই সব কিছু তুমি, আমি, ও সবাই ভাইয়াকে বলেছি। কোনো লাভ হয়েছে? আর কখনো কোনো লাভ হবেও না। বুঝতে পেরেছি তোমাদের প্রত্যেকের অনেক অভিযোগ তার সঙ্গে। আর একটা মানুষের নামে যদি এত অভিযোগ থাকে, তার সাথে একটা সংসার করা যায়। ঠিক আছে, তোমরা যেহেতু চাচ্ছ এটা উচিত বিচার হোক, আজকে আমি এটার একটা উচিত বিচার করে ছাড়বো। আর বাই দাও, পরের একটা মেয়ের জন্য তোমরা কেন আমার সংসার ছেড়ে চলে যাবে? তোমরা আমার পরিবার, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার নিজের রক্ত। তোমরা এই বাসায় থাকবে। যেতে যদি হয় তাহলে ওই মেয়েকে যেতে হবে। দাঁড়াও, আমি এখনই সবকিছু ব্যবস্থা করছি। মাহি, মাহি, দেখেছিস তোর বউয়ের ভঙ্গি, নাটকতা কি এমন হয়েছে যে একেবারে সে মরেই যাচ্ছে। মনে হচ্ছে যে আমরা সবাই মিলে ওর উপরে অত্যাচার করি। এই সংসারের সমস্ত কাজ কাম ও নিজেই করে, এই জন্য ও অসুস্থতার ভান ধরেছে। আর শোন, এই সমস্ত নাটক না আমরা খুব ভালো করেই বুঝি। মা, আপনি এইভাবে কেন বলছেন? আমি তো সত্যি অসুস্থ। এই চুপ থাকো, আর একটা কথাও তুমি বলবে না। অনেক হয়েছে, তোমার জন্য এই পরিবারের প্রত্যেকটা মানুষ অনেক কিছু সহ্য করেছে। আর না, তোমার কোনো ব্যবহারে তারা কষ্ট পাক, আমি আর এটা কোনোভাবে হতে দিব না। তাই আমি ডিসিশন নিয়েছি, এখন এই মুহূর্তে তুমি রুমে যাবে। রুমে গিয়ে তোমার কাপড় চোপড় যা যাবতীয় আছে সব কিছু নিয়ে আজকের মধ্যে তুমি তোমার বাবার বাসায় যাবে। তুমি এগুলো কি বলতেছো? আমি আমার বাপের বাড়ি যাব মানে? আমি ভালোবেসে তোমাকে বিয়ে করছি, তোমার সাথে চলে আসছি। আমার তোমার বাপের বাড়ি যাওয়ার মতো কোনো ওয়ে নাই। কেন তুমি এই সমস্ত কথা বলতেছো সবকিছু জেনে শুনে? যা শাট আপ! আমি আর কোনো কথাই শুনতে চাচ্ছি না। আমি যেই ডিসিশন নিয়েছি সেটাই ফাইনাল। তুমি যাবে, কাপড় গুছাবে, আর আজকের মধ্যেই তুমি বাবার বাসায় যাবে। মা, এবার তো তোমরা খুশি, তাই না? এখন তো তোমাদের আর কোনো কমপ্লেন থাকার কথা না। আচ্ছা মা, একটা কথা বলার ছিল। একটা জিনিস কি তোমরা ভেবে দেখেছো? মানে বাসার যত কাজ সমস্ত কিছু তো ওকে দিয়েই করানো হয়। এখন ও যদি চলে যায় তাহলে বাসার সমস্ত কাজ করবে কে? মানে আমি যতদূর বুঝি আর কি, এই বাসায় থাকাকালীন তুমি নিজে হাতে কোনো কাজ করো না, না করে আমার বোন, না করে আমার ভাই। মানে বাড়ির সমস্ত কাজ, সমস্ত ফরমাইশ কিন্তু ওকে বলা হয়, আর ওই কিন্তু গিয়ে বাড়ির সমস্ত কাজগুলো করে। এখন ও যদি চলে যায় মা, তাহলে তোমাদের কাজগুলো করবে কে বলো? একটা ব্যাপার দাঁড়িয়ে গেছে না? আর বাই দা ওয়ে, ওকে যদি এই বাসা থেকে বেরো করে দিই, তারপর তো একটা লোক আমাকে এই বাসায় রাখতে হবে, মানে একটা কাজের লোক। আর সেই কাজের লোককে যদি রাখতে হয় তাহলে মিনিমাম 5,000 টাকা স্যালারি তো দিতেই হবে। আর তার উপরে দেখো, ওর দুপুরের খাবারের ব্যবস্থা, সকালের নাস্তার ব্যবস্থা, এগুলো কিন্তু দিতে হবে। সেটারও কিন্তু একটা এক্সট্রা খরচ আছে। কিন্তু দিন শেষে করবে কি, 2 থেকে 3টা কাজ করবে। হয় ঘর ঝাড়ু দিবে, কাপড় কাচবে, আনতো রান্না বান্না করবে, কাপড় কাচবে, আনতো কাপড় কাচবে, ঘর ঝাড়ু দিবে। এগুলোর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকবে। 2 থেকে 3 ঘন্টা কাজ করে বাড়ি থেকে চলে যাবে।
কিন্তু একটা ব্যাপার কি হিসাব করে দেখেছো মাহি, মানে আমার বউ, ও কিন্তু সকাল থেকে কাজ করা শুরু করে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত এই বাড়ির সমস্ত দায়িত্ব কিন্তু তার কাজের উপর পড়ে। তাহলে সে যদি দিনে 12 ঘন্টাও কাজ করে সবকিছু মিলিয়ে, তাহলে কিন্তু তার স্যালারি মিনিমাম 15 থেকে 20,000 টাকার মতো দাঁড়ায়। তার উপরে দেখো মা, আমি কিন্তু সারাদিন অফিসে অনেক কাজ করে আসি, কি কাজ তো তুইও করিস নাকি? শুধু আমিও কাজ করি। সারাদিন যখন অফিস থেকে আমরা ফিরি, আমাদের শরীর কিন্তু একটু টায়ার্ড হয়ে যায়, অনেক ক্লান্ত হয়ে যায়। তখন আমরা কি চিন্তা করি যে আমার বউ যে আছে সে একটু আমার হাত পাগুলো টিপে দিক, আমার মাথাটা একটু ম্যাসেজ করে দিক, আবার আমার শরীর যদি খারাপ লাগে তাহলে আমার পাশে সারা রাত বসে আমার সেবা করবে। আই মিন জ্বর হলে, অসুস্থ হলে, তাই না? তো চিন্তা করো, আমি যদি অসুস্থ হয়ে যাই, একটা নার্সকেও যদি বাসায় ডাকি, তাও তো মিনিমাম ফিস হিসাবে 1000 থেকে 1500 টাকা দেওয়া উচিত। তাহলে ওর স্যালারিটা কোন জায়গায় গিয়ে দাঁড়ালো মা? ভালো বিষয়, যেটা তো বলতেই ভুলে গেছি। তোমরা তো আমার বিয়ে দিয়েছো, মানে আমরা তো আইনত স্বামী আর স্ত্রী, তাই না? তো স্বামী আর স্ত্রীর মধ্যে কিন্তু একটা ভালোবাসাপূর্ণ সম্পর্ক আছে, যেটা কিন্তু তোমার আর বাবার মধ্যেও ছিল, তাই না? তো এই সম্পর্কের মধ্যে আমাদের যে খুনসুটি, আই মিন আমরা যে পার্সোনাল ভাবে ইন্টিমেট হই, সেটারও কিন্তু একটা ব্যাপার স্যাপার দাঁড়ায় না। কারণ ওকে তো আমি ঘর থেকে বের করে দিচ্ছি, তাই না? এখন তো বউ ছাড়া আমাকে থাকতে হবে, আর বউ ছাড়া থাকতে গেলে মা আমি তো আর ওইভাবে থাকতে পারবো না, কারণ আমি তো এখন একটা বিষয় অভ্যস্ত হয়ে গেছি। তার মানে আমাকে কি করতে হবে? বাহিরের কোনো মেয়ের সাথে একটা সম্পর্কে জড়াতে হবে। এখন একটা মেয়ের সাথে যদি আমি সম্পর্কে জড়াতে যাই, তার পিছনে কিন্তু মিনিমাম একটা খরচ আছে, তাই না? তো ধরো মাসে 10 দিন যদি আমার বউয়ের সাথে আমি ইন্টিমেট হই বা আমাদের মধ্যে ভালোবাসা হয়, তাহলে ওই মেয়েকে না হলো 2000 টাকা করেও যদি দেই, তাও কিন্তু মাসে 20,000 টাকা। তাহলে ওদিকে দেওয়া হলো 20,000, এদিকে 20,000, 40,000, আর নার্সিং বাবদ 5,000। তো একটা মানুষ যদি ঘরে থাকে, তারও কিন্তু অসুখ বিসুখ অনেক কিছুই আছে। এই সব কিছু দেখভালের দায়িত্ব কিন্তু আমাদের উপরে এসে বড়, তাই না? তার মানে আমি ধরে নিলাম একটা কাজের বুয়া রেখে দিয়ে এই ঘর সংসার সবকিছু সামলিয়ে আমার আবার বাহ্যিক খরচ সবকিছু মিলিয়ে কিন্তু 50,000 টাকার দরকার আছে। এখন তুমি ভেবে দেখো, আমি চাকরি করে মাত্র 30,000 টাকা স্যালারি পাই, আমার ভাই চাকরি করে, ও পায় 20,000 টাকা। তো আমরা যদি 50,000 টাকা কাজের বুয়ার পিছনেই ঢেলে দেই, তাহলে খাবো কি, করবো কি, আর এই সংসারটা চালাবো কি করে? না, ঠিক আছে, যাই হোক, এগুলো আমি বোঝালাম শুধুমাত্র তোমাদেরকে বোঝানোর কারণে। তোমরা যেহেতু চাচ্ছ যে এই বাসায় ও না থাকুক, আর আমিও চাচ্ছি না আমার মা কিংবা বোন কিংবা ভাই এই অশান্তির মধ্যে থাকুক, আমিও ডিসিশন নিয়ে ফেলেছি, ওকে এই বাড়ি থেকে আমি বের করে দিচ্ছি। ঠিক আছে, যাও, তুমি আর কোনো কথা না বলে এখন এই মুহূর্তে এই বাসা থেকে বের যাও, যাও। মা, যাওয়ার আগে আরেকটা কথা বলে দিই, আসলে দেনা পাওনার হিসাবটা পূরণ করে দিলে ভালো না মা? যেহেতু 50,000 টাকা পার মান্থ হবে, তাহলে 1 বছর যাবত ও কিন্তু চাকরের মতোই আমাদের ঘরে কাজ বাজগুলো করছে। তাহলে সেই হিসাবে প্রতি মাসে যদি 50,000 টাকা হয়, তাহলে 1 বছরে দাঁড়াচ্ছে 6 লাখ টাকা। তো আমি চাচ্ছি যেহেতু সে চলে যাচ্ছে, তাহলে সেই দেনা পাওনাগুলো পূরণ করে দিই। আর ও হ্যাঁ, বাকি রইল তো আবার দেনমোহরের টাকা। দেনমোহরের টাকা আমার মনে হয় ও আমার কাছ থেকে নেবে না, কারণ আমাদের মধ্যে সম্পর্কটা খুব ভালো ছিল। কি তোমার কি দেনমোহরের টাকা লাগবে? লাগবে না, তাহলে যাক, দেনমোহরের টাকাটা বাদ দিলাম। এখন বাকি যে 6 লক্ষ টাকা আছে সেটা আমাকে বুঝিয়ে দিলে ওইখান থেকে চলে যাবে। ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি তোমার ব্যাগ গুছাও, আমি মা আমরা ভাই মিলে সবাই মিলে তোমার টাকার বন্দোবস্ত করছি। যাও যাও। কিন্তু বাবা, এতগুলো টাকা তুই কোথায় পাবি? আমাদের সংসারে তো তেমন কিছুই নেই। কি বলছো মা, তুমি এইসব নিয়ে আবার দুশ্চিন্তা করছো কেন? কেন, আমাদের বাড়িটা আছে না, বাড়িটা বিক্রি করে দিয়ে ওর দেনা পাওনা আমরা মিটে দেই। আমাদের ইসলাম শরীয়ত মতে সবকিছু তো ভালো মতো উল্লেখ করা আছে না, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার প্রাপ্য মজুরি তাকে বুঝিয়ে দেওয়া হোক। তাই বা আমরা কিন্তু ইসলামের শরীয়তের বাইরেও যেতে পারি, তাই আমাদের উচিত তার প্রাপ্য তাকে বুঝিয়ে দেওয়া। বাবা, আসলে আমার ভুল হয়ে গেছে। আমরা ইচ্ছাকৃত বৌমাকে অনেক অত্যাচার করেছি, কাজের উপর কাজ দিয়েই গেছি, জানি ও না করতে পারে, ও সহ্য হয়ে এ বাড়ি থেকে চলে যা। আমি আর কোনোদিন এরকম করবো না। কিরে বলস না কেন, করবি? মা, তুমি ঠিকই বলেছ, আসলে আমাদেরই ভুল। আমরা তো সারাদিন ঘরের মধ্যে শুয়ে বসে থাকি, আর আমি কি বা লেখাপড়া করে উল্টে ফেলি। আমি তো নিজের কাজ নিজেই করতে পারি, সামান্য কাপড় চোপড় কয়েকটা ধোয়া আর কি। ভাবির সাথে অনেক অন্যায় করে ফেলেছি। ভাবি, তুমি আমাদের মাফ করে দিও। আমি তোমাকে কথা দিচ্ছি, এখন থেকে তোমার সব কাজে আমি তোমাকে হেল্প করব। আমি যখনই ফ্রি থাকবো তোমাকে আমি তোমার সব কাজে হেল্প করবো। তুমি আমাকে ক্ষমা করে নাও। হ্যাঁ ভাবি, ও ঠিক কথাই বলছে। আসলে দেখুন, না জেনে না বুঝে আমরা আপনার সাথে অনেক খারাপ ব্যাপার করে ফেলেছি। আপনি যে এই বাড়ির বউ আমরা কখনো মনেই করতাম না, সবসময় কাজের লোকের মতো আপনাকে খাটাতাম। ভাবি,
আমরা অনেক বড় ভুল করে ফেলছি। আজকের পর থেকে আমরা কথা দিচ্ছি, আমরা যতটুকু পারি আপনার কাজে হেল্প করব, কখনো আপনার উপর চাপ প্রয়োগ করব না। প্লিজ তোর বাপকে আমাকে মাফ করে দিন। আরে না না, তোমরা আমার কাছে মাপ চেও না। তোমরা তো আমার পরিবার, আমার সবচাইতে কাছের লোক। তোমাদের উপর আমার কোনো কষ্ট নেই। তোমরা যে অন্তত আমাকে বুঝতে পারছো, এটাই আমার কাছে অনেক কিছু। এই শোন, আজকে থেকে না সব কিছু ভুলে যা। আর একটা কথা, এখন থেকে যার যার কাজ নিজেরাই করবি। আচ্ছা ঠিক আছে মা। যাক, এখন সবাই সবার ভুলটা বুঝতে পারতেছে, এটা দেখে খুব ভালো লাগছে। তবে এই ভুলটা অনেক আগেই বোঝা উচিত ছিল। হ্যাঁ মানছি যে আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি, এটা আমার ভুল ছিল। কিন্তু মা, এটা এমন কোনো বড় ভুল ছিল না যার শাস্তি তুমি তাকে এইভাবে দিলে। আচ্ছা মা, আমাকে একটা কথা বলো তো, এই যে তোমার মেয়ে আছে, তোমার মেয়েও তো সেম ভুলটা করতে পারতো। আচ্ছা ভুল নাই করলো, তোমরা দেখে শুনে হয়তো কোনো একটা পরিবারে তাকে বিয়ে দিলে, আর তার শ্বশুর বাড়ির লোকজন ঠিক যেমন ব্যবহার তার সাথে করছো, ঠিক তেমন ব্যবহার যদি আমার বোনের সাথেও করে, তখন কি তোমাদের ব্যাপারটা ভালো লাগতো? নিশ্চয়ই তোমাদের তখন ব্যাপারটা ভালো লাগতো না, কারণ তখন ব্যাপারটা তোমাদের দিকে যেত। ঠিক একইভাবে বলছি মা, একটা পরিবারে একটা বাবা একটা মা একটা মেয়েকে ছোট থেকে বড় করে অনেক আদর যত্ন অনেক সহকারে আরেকটা পরিবারের হাতে তুলে দেয়। তারা ভাবে আমার রাজকন্যাকে ঠিক তারাও সেইভাবে রাখে। এই আশা বিশ্বাস ভরসা নিয়ে একটা মেয়েকে কিন্তু শ্বশুরবাড়িতে পাঠানো হয়। সেই শ্বশুরবাড়িতে এসে যদি চাকরের মতো কাজ করতে হয়, তাহলে সেই বাবার শুনলে কেমন লাগবে মা? নিশ্চয়ই তারও খারাপ লাগবে। তোমার মেয়েকে যেমন তুমি ভালোবাসো নিজের মতো করে, ঠিক না, পরের যে মেয়েকে বাড়িতে নিয়ে এসেছি তাকেও নিজের মতো করে ভালোবাসো না, দেখবা এই পরিবারটা সুখে শান্তিতে ভরে যাবে। আশা করছি আমি কি বলেছি তোমরা সবাই বুঝতে পারছো। আর আজকের পর থেকে কখনো না এই বিভেদটা তৈরি করো না, আর কখনো বউকে ওই চোখে দেখো না যেটা নিজের মেয়েকে দেখো। হ্যাঁ বাবা, তুই ঠিকই বলেছিস। তুই আমার চোখ খুলে দিয়েছিস। আমার মেয়ের জন্য আমার যতটুকু কষ্ট লাগবে, বৌমার জন্য বৌমার মায়েরও ঠিক ততটুকুই কষ্ট লাগবে। তাই আমি বলছি, আজকের পর থেকে আমি বৌমাকে আর বৌমার চোখে দেখবো না, আমি আমার মেয়ের চোখে দেখবো। আমার এই সংসারে বৌমার উপরে আর কোনো অত্যাচার হবে না। আমার এই সংসারে শুধু আনন্দ 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 বিরাজ করবে।